আমি একটু ডক্টর মোহাম্মদ রেজাউল করিমের কাছে যেতে চাই। আপনার কাছে প্রশ্ন হচ্ছে যে আজকে সারাদিন ধরে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটি সাক্ষাৎকার নিয়ে নানা আলোচনা হচ্ছে, যদিও বিএনপির পক্ষ থেকে দাবি করা হয়েছে যে এই সাক্ষাৎকারটি ভুয়া, তারা এই সাক্ষাৎকারটি দেননি, এআই দিয়ে তৈরি করা হয়েছে। হাবিব ভাই এই প্রসঙ্গে বলেছেন এবং হাবিব ভাই স্পষ্ট করে বলেছেন আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির প্রশ্নে তারা চায় না আওয়ামী লীগ জাতীয় পার্টির নির্বাচনে অংশগ্রহণ করুক, তারা আওয়ামী লীগ এবং জাতীয় পার্টিকে চায় না। এই সাক্ষাৎকারের আরেকটি পার্ট ছিল, সেটি হচ্ছে জামাত বিএনপির কাছে 30টা আসন চেয়েছে, যেটা নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন জামাতের সেক্রেটারি জেনারেল। এটি যদিও ভুয়া সাক্ষাৎকার দাবি করা হচ্ছে, কিন্তু আসন ভাগাভাগির খেলা তো প্রত্যেক নির্বাচনের আগেই হয়। জামাত কি আসলেই বিএনপির কাছে কোনো আসন চায়? বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ। আমার সম্মানিত শ্রদ্ধ সহ আলোচক বৃন্দ, যারা দেখতে পাচ্ছেন সবাইকে সালাম, শুভেচ্ছা। প্রথম কথা হচ্ছে যে আমাদের বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের যে সাক্ষাৎকারটি, এই সাক্ষাৎকারের ব্যাপারে ইতিমধ্যেই কিন্তু সেখানে যে সাংবাদিকের সাক্ষাৎকার নিয়েছেন তিনি কিন্তু ওনার সাথে যেই ছবি সেটি প্রকাশ করেছেন। আমি আজকে একজন সাংবাদিকের সাথে কথা বলেছি, তিনি বললেন যে এটা যখন পত্রপত্রিকা এসছে তখন আমি ওই সাংবাদিককে নিজে ফোন করেছি। তিনি বলেছেন যে আমার কাছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব গোটাটা এখন আমরা প্রকাশ করিনি, অর্থাৎ ওনাকে আমরা কিছু কথা বলতেই উনি অনেক কথা বলেছেন, এই কথা সেই সাংবাদিকের বক্তব্য। সুতরাং এটি বিএনপি যদি মনে করে যে এই জায়গা থেকে একটি ইন্ডিয়ার মতো এরকম একটা জায়গার এরকম একটা সংবাদপত্র খুবই অখ্যাত কুখ্যাত না, এরপরে হচ্ছে একজন সাংবাদিক লাইভে এসে বলছেন যে এটা তাদের কাছে আছে, আর যদি না হয় তাহলে তো বিএনপি এটাকে তাদের আইনানুগ ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে। কারণ একটা দলের মহাসচিবের ব্যাপারে এরকম একটা বক্তব্য, এটা খুবই তো গ্রহীত কাজ ওই সংবাদপত্র করেছেন আমি মনে করি। কিন্তু এখানে যেই কথাগুলো বলা হয়েছে এগুলোর কার্যক্রম কিছুটা মিলে যায়। যেমন মনে করেন বিগত দিনে এখানে জাতীয় পার্টির কার্যক্রম নিষিদ্ধের ব্যাপারে যখন বলা হয়েছে তখন জাতীয় পার্টির মহাসচিব কি বলেছেন যে আমাদেরকে রক্ষা করবার নৈতিক দায়িত্ব হচ্ছে বিএনপির। এখন আমরা দেখেছি যে আমাদের স্থায়ী কমিটির সদস্য তিনি বলেছেন আওয়ামী লীগ মিছিল করবে, এতে আমরা বাধা দেব না, অথচ ওনাকে আইন শৃঙ্খলা পরিস্থিতির দায়িত্ব দেওয়া হয়নি যে কে মিছিল করবে। এই জায়গা থেকে আপনাকে মিছিলের প্রসঙ্গে যখন আসছেন, আওয়ামী লীগ এই কথাটিও বলেছে, বিএনপি এই কথাটিও বলেছে যে আওয়ামী লীগের মিছিলের প্রসঙ্গে যখন আসছেন যে আওয়ামী লীগের মিছিলগুলো থামাচ্ছে বিএনপির নেতাকর্মীরাই, জামাত তো কোথাও মিছিল থামাচ্ছে না। ধন্যবাদ। হ্যাঁ, তো সেজন্য আমরা আজকে রাজপথে ছিলাম। আমি যেটা বলতে চাচ্ছি সেটি হচ্ছে যে আপনি যেটা বলেছেন আসন ভাগাভাগি, এটা খুবই রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত একটা বক্তব্য। যদি আমরা এখানে কিন্তু উল্লেখ করেছি যদি এটা মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের বক্তব্য হয়ে থাকে তাহলে কোথায় আলোচনা হয়েছে ওনাকে এটা প্রমাণ দিতে হবে। জামাত ইসলামের পক্ষ থেকে সেটি বলা হয়েছে এবং এখানে এনসিপি সম্পর্কে নেগলেক্ট করা হয়েছে, যারা জুলাই যোদ্ধা, যাদের নেতৃত্বে এই আন্দোলনটা সংগঠিত হয়েছে আমরা দেখেছি, আমরা সবাই ছিলাম। আমি এনসিপি এবং এই 5 আগস্টের আগের যে আন্দোলন, এটাকে আমি দুই ভাগে সবসময় দেখতে চাই। তৃতীয় হচ্ছে যে এখানে ভারতের প্রভাব থাকবে এইরকম একটা কথা কিন্তু এখানে আছে, এটা খুবই দুঃখজনক। কারণ আপনি দেখেন যে আমাদের তরুণ প্রজন্ম এখানে কি স্লোগান দিচ্ছে, আমাদের রাজপথের স্লোগানটা হচ্ছে যে দিল্লি না ঢাকা। তার মানে বিগত 15 বছর ভারতেই কিন্তু এখানে আধিপত্যবাদী শক্তি দিয়েই এখানে মূলত আমাদের কনস্টিটিউশনাল রাইটগুলো, ভোটিং অধিকারগুলো সব কিছুকে তারা কেড়ে নিয়েছে। লুটপাটের রাজনীতি, গুম খুনের রাজনীতি, সব কিছুর শক্তি জুগিয়েছে কিন্তু ভারত। তাহলে যেই কথাগুলো নিয়ে আজকের ইয়ং জেনারেশন বাংলাদেশের মানুষের সবচেয়ে বড় সেন্টিমেন্টের জায়গা তৈরি হয়ে আছে, সেগুলোকেই নিয়ে কিন্তু তিনি এখানে বক্তব্য দিয়েছেন। যদি এটা সত্য না হয় তাহলে ইজ আ মোর সেন্সিটিভ, মোর ডেঞ্জারাস, এবং এটা বিএনপির জন্য খুবই লুজিং কনসার্ন। এই জন্য কারণ ভারতের সাথে এখন তার ব্লেসিং নিয়ে যদি কেউ রাজনীতি করতে চায় আর ফেসিবাদ কোন করতে চায়, তার পতনের জন্য, তার পিছিয়ে পড়ার জন্য কিন্তু এটাই যথেষ্ট। জি, ধন্যবাদ।